আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের ম্যাথ ডিকোডারে। ম্যাথ ডিকোডারে আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ডের এমসিকিউ গুলো করব, যেগুলো কুমিল্লা বোর্ড 2025 এর এসএসসি এমসিকিউ গুলো করব। গত ক্লাসে আমরা 10টা করেছি, আর এই ক্লাসে আমরা বাকি 10টা করব এবং পরবর্তী ক্লাসে আমরা সর্বশেষ 10টা এমসিকিউ কমপ্লিট করব। তাহলে আসেন ক্লাসটা শুরু করি। দেখেন এখানে প্রথম এমসিকিউ কি বলছে? প্রথম এমসিকিউ বলছে 0.0035 এই সংখ্যাটাকে লগের পূর্ণক আকারে দেখাইতা। আচ্ছা, লগের পূর্ণক আকারে দেখাইতে আপনার প্রথমেই সংখ্যাটাকে সায়েন্টিফিক ওয়েতে নিয়ে যেতে হবে, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যাটা নিয়ে যেতে হবে। তো কিভাবে নিবেন? আমরা জানি কোনো সায়েন্টিফিক ওয়েতে কোনো একটা সংখ্যাটা নিলে ওই সায়েন্টিফিক ওয়েতে নিলে কোনো সংখ্যার দশমিকের আগে মাত্র একটা সংখ্যা থাকে। ধরেন দশমিকের আগে ৩ থাকবো। আচ্ছা, দশমিকের আগে ৩ থাকবো। তাহলে সংখ্যাটা কি দাঁড়ায়? 3.5 ইনটু, এবার দেখেন আপনার দশমিক কয় ঘর পিছে নিলেন? ১, ২, ৩। আর দশমিক ৩ ঘর পিছে নিলেন। তো 10 টু দি পাওয়ার, তাহলে এখানে 10 টু দি পাওয়ার -3 বসে। ঠিক আছে? ধরেন আপনি বুঝেন নাই। তাহলে আসেন আমরা আরেকটা ওয়ে থেকে বুঝাই। না বুঝলে প্রথমত সংখ্যাটা লেখেন 0.0035। আমাদের অবজেক্টিভ হলো এই সংখ্যাটারে পূর্ণ সংখ্যা বানানো। অর্থাৎ এই সংখ্যাটা দশমিকের আগে একটা সংখ্যা রাখবো। আমরা তো সংখ্যাটা কি করব আমরা দেখেন। প্রথমত এই যে সংখ্যাটা আছে 0.0035, তার সাথে আমরা দশমিক কয় ঘর আনবো? ১, ২, ৩। এই ১ এর পরে ৩ টা শূন্য দ্বারা গুণ করেন। এখন উপরে ৩ টা শূন্য দ্বারা গুণ করছেন। এবার নিচে ব্যালেন্স করার জন্য নিচে ৩ টা শূন্য দ্বারা ভাগ করবেন। ঠিক আছে? তাহলে উপরে এই সংখ্যাটাকে ১,০০০ দ্বারা গুণ করলে কি হয়? ৩.৫ আর নিচে ১,০০০ আছে। আচ্ছা, ১,০০০ টা আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার ৩। এখন আমরা কি জানি কোনো একটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে তারা যদি পূর্ণ সংখ্যা আকারে লিখি, তাহলে 3.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 আকারে লেখা যায়। এখন এই যে পাওয়ারটা টু দি পাওয়ার -3, এই পাওয়ারটাই হইল লগের পূর্ণক। তাহলে অতএব লগের লগের পূর্ণক সমান সমান -3 না লিখে এখানে 3 লিখবেন আর 3 এর উপর একটা বার টাইপের দিবেন। অর্থাৎ এই যে নাম্বার খ নাম্বার ক নাম্বার। ঠিক আছে? তাহলে এবার আসেন এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দেখব? একদম ক্যালকুলেটর একদম ইজি আছে। তাহলে আসেন ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দেখব এটা দেখি। দেখেন এটাকে ক্যালকুলেটরে দেখতে হলে আপনি প্রথমত ক্যালকুলেটরে টাইপ করেন 0.0035। এবার সমান সমান দিন। দেখেন ক্যালকুলেটরে একটা ভগ্নাংশ আছে। এটা দেন। এই যে সায়েন্টিফিক ওয়েতে আসছে। আচ্ছা, এখানে আমি এটা ভুল করছি। একটা শূন্য বেশি দিয়ে দিছি। আচ্ছা, 0.0035। এবার এটাকে ক্লিক করেন। এবার এসডিতে দেন। এই দেখেন, এই যে পাওয়ার ৩। ঠিক আছে? আশা করি বুঝছেন। তাহলে আসেন আমরা আবার আমাদের আগের অঙ্কে ফিরে যাই। ঠিক আছে? তাহলে পরের অংশে আসেন। পরের ম্যাথ কি বলছে? দেখেন, একটি বৃত্তের ব্যাস ২৬ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, বৃত্তের ব্যাস বলছে। অর্থাৎ ধরেন একটা বৃত্ত আছে এখানে। ধরেন এই একটা বৃত্ত আছে। এই বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের একটা ব্যাস কি? বৃত্তের এমন একটা কোনো একটা বৃত্তের এমন একটা যা বৃত্তের কেন্দ্রগামী, যাকে বৃত্তের ব্যাস বলা হয়। তাহলে এই বৃত্তের ব্যাস হবে এটা, সম্পূর্ণ এটা। এই হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসকে আমরা কি দ্বারা ডিফাইন করি? ডি দ্বারা। তাহলে এখানে ডি এর মান দেওয়া আছে ২৬ সেন্টিমিটার। এখন আমাদের ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে আসেন ক্ষেত্রফল বার করি। এরিয়া। এরিয়ার সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি?
ক্ষেত্রফলের সূত্র ছিল ফাই আর স্কয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ, কিন্তু আপনার কাছে আছে কি? আপনার কাছে আছে ব্যাস, কিন্তু আপনার দরকার ব্যাসার্ধ। তাহলে ব্যাস কি ব্যবহার করবেন? তাহলে আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অথবা ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। তাহলে আর ইজ ইকুয়াল টু ডি বাই 2, অর্থাৎ ডি 26। এই 26টা আপনি 2 দ্বারা ভাগ করেন, তাহলে কত বাড়ায়? 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার। তাহলে এবার আমরা মান বার করি। ফাই এর মান কত? 3.1416। আর আর এর মান হলো 13, তার উপর একটা স্কয়ার। তাহলে এখন ক্যালকুলেটরের সাহায্যে দেখেন এটা কত হয়। আমাদের এটা মান বের করতে কি হয় দেখেন, 3.1416 ইন্টু 13 স্কয়ার। তাহলে মানটা বাড়ায় 530.93 সেন্টিমিটার স্কয়ার। তাহলে কত বর্গ সেন্টিমিটার? 530.93। এই যে খ নাম্বার। ঠিক আছে? তাহলে এরপরে আমরা পরের এমসিকিউ তে যাই। পরেরটা কি বলছে? একটা সমীকরণ জোট দেওয়া আছে, অর্থাৎ ২ টা সমীকরণ দেওয়া আছে এখানে। ২ টা সমীকরণ দেওয়া আছে। একটা x + 3y = 1, আর একটা দেওয়া আছে 2x - 3y = 2। এখন বলছে এটা কি এটা সমীকরণ সেট থেকে আমাদের বার করতে হবে এটা কি সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল কিনা, আর এটি একমাত্র সমাধান আছে কিনা। এখন দেখেন আমাদের মেইন বইয়ের একটা চার্ট দেওয়া আছে। দেখেন ২ টা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এই যে সমীকরণ আছে, এই সমীকরণের সহগগুলো আমরা বের করি। দেখেন, প্রথমত সমীকরণগুলো লিখি। x + 3y = 1, আর 2x + 6y = 2। দেখেন, এই সমীকরণকে আমরা যদি তুলনা করি, তাহলে x এর সহগগুলো যদি আমরা ভগ্নাংশ নির্ণয় করি, x এর সহগগুলো, x এর উপরে x এর সহগ 1 অনুপাত নির্ণয় করি। উপরে x গুলোর সহগ হলো 1, উপরে x এর সহগ 1, নিচের x এর সহগ 2। তারপরে দেখেন, উপরে y এর সহগ 3, নিচের x এর সহগ 6। তাহলে অনুপাত কি দাঁড়ায়? 3 × 1 = 3, আর 3 × 2 = 6। তাহলে এই অনুপাতটা দাঁড়ায় 1/2। দেখেন, x এর সহগের অনুপাত 1/2, আবার y এর সহগের অনুপাতও 1/2। তারপরে ধ্রুবপদের অনুপাত বার করেন। ধ্রুবপদ কি এখানে? ধ্রুবপদও 1/2। অর্থাৎ এটা কোন নাম্বার শর্তে মিলছে? এটা ২ নাম্বার শর্তের সাথে মিলছে। দেখেন, এই যে ২ নাম্বার ২ টা সমীকরণ দেওয়া আছে, যাদের x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত আর z এর সহগের অনুপাত যদি মিলে, তাহলে শর্তগুলা কি, কি একটু খেয়াল করেন। শর্তগুলো হলো, এই সমীকরণটি সামঞ্জস্য, নির্ভরশীল এবং সমাধান আছে অসংখ্য। সমাধান কতগুলা? সমাধান আছে অসংখ্য। তার মানে এখানে দেখেন, পরস্পর তাহলে ১ নাম্বার সঠিক, পরস্পর নির্ভরশীল তাও সঠিক। আর বলছে একটি মাত্র সমাধান আছে। তার মানে এটা সঠিক না। কেননা আমরা এখানে দেখছি কি? সমাধান আছে কয়গুলা? অসংখ্য সমাধান আছে। তাহলে ৩ নাম্বার সঠিক না। তাহলে সঠিক উত্তর ক। ঠিক আছে? তাহলে আসেন আমরা পরবর্তী, আশা করি বুঝছেন। এরপর আমরা পরবর্তী এমসিকিউ তে। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। বলছে বিসি বিওসি, এই যে বিওসি, এই বিওসি অর্থাৎ এই কোণ, এই যে কোণটা, এই কোণ, এই কোণের ফুরক কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আগে আসেন আমরা বুঝি ফুরক কোণ কি? আচ্ছা, ১ম এ আমরা বুঝি যে ফুরক কোণ কাকে বলে। দেখেন, ধরেন একটা কোণ আছে এখানে। ধরেন এখানে একটা কোণ আছে ৯০°। এখানে একটা কোণ আছে, ধরেন এই যে কোণটা, এই কোণের পরিমাণ হলো ৯০°। ঠিক আছে? এই কোণটার পরিমাণ হলো ৯০°। এখন আমরা এই কোণটাকেই ২ টা খণ্ডে বিভক্ত করতেছি ধরেন। এই। এখন আমরা এই একটা কোণকে আমরা ২ টা খণ্ডে বিভক্ত করলাম। এখানে এই একটা কোণ আর এই আরেকটা কোণ।
ঠিক আছে? এখন এই যে নতুন ২ টা কোণ করল, এই কোণটা আর এই কোণটা। এই ২ টা কোণের সমষ্টি কত? ৯০ ডিগ্রি না? ঠিক এরকম যদি ২ টা কোণ যেকোনো ২ টা কোণের সমষ্টি যদি হয় ৯০ ডিগ্রি তাহলে কোণদ্বয় পরস্পরের ফুরক কোণ। কোণদ্বয় পরস্পরের ফুরক কোণ। তাহলে এবার আসেন আমাদের চিত্রে আসেন। যেখানে ABOD সম্পূর্ণটা হলো ৯০ ডিগ্রি। এই সম্পূর্ণটা হলো ৯০ ডিগ্রি। আর এই BOC কোণ অর্থাৎ এই কোণ আর COD কোণ অর্থাৎ এই কোণ। এই ২ টা কোণ যোগ করলে ৯০ ডিগ্রি হয়। তাহলে এই কোণের ফুরক কোণ হলো তার ঠিক উপরেরটা। তাহলে উত্তরের কোণটা DOC কোণ। এই যে বর্গ নাম্বার। ঠিক আছে? বর্গাকার নাম্বার। আশা করি বুঝছেন। তাহলে আসেন আমরা পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ কি বলছে আমাদের দেখেন, দেখেন এখানে একটা পতাকার মধ্যে দেওয়া আছে। প্রথমত একটা আয়ত দেওয়া আছে। এই আয়তের ভিতরে একটা বৃত্ত আছে। এখন আমাদের বলছে যে চিত্রে আয়তক্ষেত্রের দাগাকৃত অংশ ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে দাগ করা অংশগুলো আছে এদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদের। ঠিক আছে? এই অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। কিভাবে বের করব? প্রথমত আপনি চিন্তা করেন যে এটা কিভাবে বের করা সম্ভব। প্রথমে ১ম এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করেন। আসুন বের করি। যে ABCD যে ABCD আয়তের ক্ষেত্রফল। আচ্ছা, ABCD আয়তের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেখানে দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত? ১০ তাহলে 10 ইন্টু প্রস্থের মান ৬ তাহলে ৬ দশে ৬০ সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে? এটা দেওয়া আছে কার ৬০ সেন্টিমিটার স্কয়ার কি? এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখেন তো এই আয়তক্ষেত্রের ভিতরে একটা এই আয়তক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত আছে না? ঠিক আছে? এই যে বৃত্তটা, এই বৃত্তের এই যে এই উপরের অংশ থেকে একদম নিচের অংশ পর্যন্ত এই যে অংশটা, ঠিক আছে? তাহলে এটা আমরা আবার দেখাই। একদম এই সম্পূর্ণ উপর থেকে নিচের এই অংশটার দৈর্ঘ্য কত? এই যে এই অংশটার দৈর্ঘ্য কত? এই যে এটাও ৬ তাহলে এটাও ৬ সেন্টিমিটার হইব। এখন এই সম্পূর্ণটা হলো বৃত্তের ব্যাস। সম্পূর্ণটা হলো কি বৃত্তের ব্যাস। তো সম্পূর্ণটা যদি বৃত্তের ব্যাস হয় আর সম্পূর্ণ যদি ৬ সেন্টিমিটার হয়, এই যে বৃত্তের ব্যাস D equal to 6 সেন্টিমিটার। এখন বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে তো আমাদের বৃত্তের ক্ষেত্রফল বার করতে হলে ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ R equal to কত? 6/2 is equal to 3 সেন্টিমিটার। যেহেতু আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বার হলে ৩ সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। যেখানে পাই এর মান 3.1416 আর আর এর মান হলো কত? ৩, ৩ এর উপর স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেটর করে দেখেন এটার মান কত আসে। এটা আসছে কত? ২৮.২৭৪৪ সেন্টিমিটার স্কয়ার। এখন দেখেন আমরা যদি এই সম্পূর্ণ আয়তক্ষেত্র থেকে এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে তো আমাদের দাগকৃত অংশের ক্ষেত্রফল বাড়িয়ে যায়। তাহলে এখন আমরা কাঙ্ক্ষিত ক্ষেত্রফল অথবা দাগাকৃত অংশের ক্ষেত্রফল সমান ৬০ থেকে এই যে অ্যান্সারটা বাড়িয়েছে কত? ২৮.২৭৪৪ এটা অ্যান্সার বাড়ি করে নেবার কত আসে? এটা আসছে ৩১.৭২56 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা কোনটা? এই যে খ নাম্বার। ঠিক আছে? তাহলে আশা করি বুঝছেন। তাহলে আসেন আমরা পরের এমসিকিউতে যাই। দেখেন এটা একটু ট্রিকি। এই প্রশ্নটা একটু ট্রিকি। বলছে কি? এবিসি, এবিসি ৩ টা চলক আছে ক্রমিক তারা ক্রমিক সমানুপাতিক। এখন একটা জিনিস মনে রাখবেন সবসময়ের জন্য যে এবিসি তারা যদি ক্রমিক সমানুপাতিক হয়, তারা যদি কি হয়? ক্রমিক সমানুপাতিক। তাহলে তাদের একদম ১ম শর্ত হলো যে দেখেন
এটা তো বি বি, এ, সি তারা হলো ক্রমিক সমানুপাতিক। তাহলে বি, এ, সি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে তার প্রথম শর্ত হলো এই যে মাঝখানের সংখ্যাটার বর্গ অর্থাৎ a স্কয়ার মাঝখানের সংখ্যাটার বর্গ হবে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফলের সমান। অর্থাৎ a স্কয়ার সমান সমান b ইনটু c। এটা ইউনিভার্সাল, এটা সবসময় মুখস্থ রাখতে হবে। অর্থাৎ মাঝখানের সংখ্যাটার বর্গ a স্কয়ার সমান সমান হবো পাশাপাশি দুইজনের গুণফলের সমান অর্থাৎ b ইনটু c। ঠিক আছে? তাহলে প্রথম শর্ত মানছে। তাহলে আমরা যদি এই লজিক খেয়াল করি তাহলে প্রথম শর্ত মানে। তারপর দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো b/a সমান c/, আচ্ছা দেখেন তো দ্বিতীয় শর্ত মানছে কিনা আমরা দেখি একটু। b/a সমান সমান c/a। দেখেন তো উভয় পাশ থেকে a কাটা দিলে কি থাকে? b = c। তাহলে এটা কি শর্ত কি মানছে? এটা শর্ত মানে নাই। b আর c কখনো সমান হয় না। ক্রমিক সমানুপাতিক হলে b আর c কখনো সমান হয় না। তারপর ৩ নাম্বারটা একটু কমপ্লেক্স করা। আমরা এটা একটু সরল করি আসেন। এই ৩ নাম্বার যে অঙ্কটা আছে এটা একটু সরল করি। দেখি সরল করে দেখি কি হয়। সরল করলে কি হয় দেখেন তো? a + b/a - b সমান সমান c + a/c - a। এখন দেখেন ২ টা ভগ্নাংশ সমান। তাহলে এই ভগ্নাংশের হর আর ওই ভগ্নাংশের লব গুণ করা যাবে। আর এই ভগ্নাংশের হর ওই ভগ্নাংশের লব আকারে গুণ করা যাবে। তাহলে কি হয়? মানে আর গুণ আরকি। অর্থাৎ a + b ইনটু c - a ইজ ইকুয়াল টু a - b ইনটু c প্লাস a। এবার আসেন গুণ করি। এখন বীজগাণিতিক গুণের নিয়ম কি? প্রথম এই a দ্বারা উভয়েরই গুণ অর্থাৎ একবার c রে গুণ, একবার a রে গুণ। আবার এই যে b দ্বারা একবার c রে গুণ, আবার এই b দ্বারা একবার a রে গুণ। তাহলে গুণ করলে কি হয়? a দ্বারা c রে গুণ করলে কি হয়? ac প্লাস মাইনাসে মাইনাস a দ্বারা গুণ করলে কি a স্কয়ার। আবার b দ্বারা যদি এবার গুণ করি তাহলে কি প্লাস bc মাইনাস ab। পাশাপাশি ওইটাও সেম একই নিয়ম। তাহলে আসেন এবার এটাও গুণ করি। তাহলে a দ্বারা গুণ করলে ac আর a স্কয়ার। b দ্বারা গুণ করলে মাইনাস বিসি মাইনাস এবি। এবার দেখেন কোনটা মিলছে। দেখেন তো আ এখানে এসি একটা প্লাসের আর এখানেও এসি একটা প্লাসের তাহলে এসি কাটা। এখানে এবি একটা মাইনাসের, এখানেও এবি একটা মাইনাসের তাহলে এবি কাটা। তাহলে এখন দেখেন অবশিষ্ট আছে কি? এখানে আছে মাইনাস এ স্কয়ার প্লাস বিসি, ওই পাশে আছে প্লাস এ স্কয়ার মাইনাস বিসি। এটা এ পাশের ওই এন তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস বিসি সমান সমান 0। এখন দেখেন তো a স্কয়ার ২ টা তাহলে -2a স্কয়ার প্লাস bc ও ২ টা তাহলে +2bc = 0। আচ্ছা a স্কয়ারটা যদি আমরা ওই পাশে নেই আর পুরোটা যদি ফ্লিপ করে দেই তাহলে কি হয়? 2a স্কয়ার = 2bc। এখানে দেখেন 2, 2 কাটা। তো আল্টিমেটলি কি দাঁড়ায় আমাদের এখানে? আল্টিমেটলি কি দাঁড়ায়? a স্কয়ার bc। দেখেন তো এটা তো একদম প্রথম শর্তটা। প্রথম শর্তটা না? তাহলে ৩ নাম্বারটাও সঠিক। ৩ নাম্বার যে শর্তটা আছে ওইটাও সঠিক। তাহলে কোনটা ১ সঠিক আর ৩ সঠিক। তাহলে ছোট গ। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আসেন পরের এমসিকিউ যাই আমরা। এখানে দেখেন এটা পুরোটা পিথাগোরাস ট্রিগোনোমেট্রি সলভ করতে হইব। দেখেন এখানে কি আছে? একটু মনোযোগ দিয়ে দেখি আমরা এটা কি আছে দেখি। এখানে একটা ত্রিভুজ আছে। সম্পূর্ণটা একটা ত্রিভুজ আছে। এ, ডি, সি ত্রিভুজ। যেখানে এই এ হইতে ডিসি বাহুর উপর একটা লম্ব হইল এবি। কারণ এবিতে লম্ব আঁকার ফলে এখানে ২ টা ত্রিভুজ হয়ে গেছে। একটা এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ। ঠিক আছে? ২ টাই সমকোণী ত্রিভুজ। এখানে যা ত্রিভুজ আছে দোনোটাই সমকোণী ত্রিভুজই আছে। এখন আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই এ হইতে সি, এই যে এ বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমগরে। তো আসেন দেখি কিভাবে নির্ণয় করা যায়। প্রথমত আগে আমরা চিন্তা করেন এটা কি ত্রিভুজ? এটা তো সম্পূর্ণটাই কি? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আসেন একটা সমকোণী ত্রিভুজ আগে আমরা আঁকি। ধরেন এই হলো সমকোণী ত্রিভুজটা। ঠিক আছে? আচ্ছা, যেখানে এই যে এই জায়গা হইলো আ দাঁড়ান, এটা হইলো A, এটা হইলো B, এটা হইলো C।
এখন দেখেন এই যে বিসির মান দেওয়া আছে। বিসি এই যে বিসি সমান 18 সেন্টিমিটার। তাহলে এটা পুরাটা হলো 18 সেন্টিমিটার। আর এটাও দেওয়া না, এটাও দেওয়া না। আমাদের কাছে এটা জানতে চাইছে। এই যে এসির মান জানতে চাইছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেওয়া আছে দেখেন ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে। ভূমি সংলগ্ন কোণ থিটা থিটা কত? এই থিটার মান কত দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে। এখন আপনারা চিন্তা করেন, পিথাগোরাসের মূল অনুপাত আছে ৩ জন। পিথাগোরাস না। ত্রিকোণমিতিতে মূল অনুপাত আছে ৩ জন। একটা আছে একটা কি? একটা হইলো সাইন, কস আর টেন। এখন সাইনের অনুপাতটা কি? সাইন সাগরের অবনতি। তাহলে সাইনের অনুপাতটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি সাইনের অনুপাত দিয়ে যাইব? আমাদের এমন একটা অনুপাত বের করতে হবে যে অনুপাত দ্বারা এই অতিভুজ আর ভূমি মানে যে অনুপাতে অতিভুজ আছে ভূমিও আছে। এরপর সাইনের পরে আছে কস। কস এই দেখেন কস থিটা সমান উপরে কি? কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এখন দেখেন আমাদের অতিভুজটাই বাইর করা লাগবে। নাকি? তাহলে আমরা যদি cos থিটার সূত্র দিয়ে ম্যাথটা করি তাহলে কি হয় দেখেন। cos থিটা দেখেন cos থিটা এখানে ভূমি কে? এখানে ভূমি হইলো BC আর অতিভুজ কে? অতিভুজ হইলো AC। আমাদের AC টাই বাইর করা লাগবে। এখন দেখেন AC ছিল ভাগাকারে, এ পাশে হলো গুণাকারে। আর cos ছিল এই পাশে ধরেন না একের সাথে গুণাকার আছিল, ওই পাশে হলো ভাগাকারে। তার মানে কি লিখতে পারি? AC = BC বাই cos থিটা। ঠিক আছে? যে এখন মান বসান। বিসির মান কত? বিসির মান হলো 18 আর cos থিটার মান হলো 60 ডিগ্রি। cos cos 60 ডিগ্রি। এখন 18 তে যেমনে আছে থাক। কোন প্যারা নাই, সমস্যা নাই। এখন cos 60 ডিগ্রির মান কত? এটা কি জানেননি? cos 60 ডিগ্রির মান কত হইব? sin 60 এর মান কত? আ sin 60 মানে √3/2 তাহলে cos 60 মানে হলো হাফ। cos 60 মান কত? হাফই তো। দেখেন আপনাদের মেইন বইয়ে দেওয়া আছে এটা দেখেন এই যে cos 60 এর ভ্যালু কত? হাফ। cos 60 এর ভ্যালু কত? হাফ। তাহলে এখানে আমরা 18 উপরে আছে 18 এই যে 18 আর নিচে যদি আমরা হাফ বসাই। তাহলে হাফ বসালে এখানে ভগ্নাংশ ভাগাকার আছে। তো ভগ্নাংশের ভাগ হয় না। ভগ্নাংশের ভাগ করে আমরা গুণ করি। তাহলে 18 ইনটু এর নিচেরটা উল্টে যাবে। অর্থাৎ 2 উপরে নিচে 1 তাহলে 18 দুগুণে কত? 36 তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো এই দেখেন অ্যান্সার বড় গ 36 মিটার। ঠিক আছে? তাহলে এবার আসেন। তাহলে এটার অ্যান্সার এটাও কত বাড়িল? এটা 36 সেন্টিমিটার। তাহলে এটা কত? এটা হলো 18 এটা হলো 36। তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা করতে এই যে AB দৈর্ঘ্যটা বার করা লাগবে। তাহলে আসেন পরের ম্যাথে আমরা যাই একটু। দেখেন এখানে আমরা একটু আগে করছি এটা যে এটার ভ্যালু হলো 36 সেন্টিমিটার আর এটা হলো 18 সেন্টিমিটার। তাহলে এটা বার করা লাগবে। আচ্ছা এটা সমকোণী ত্রিভুজ না? এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা পিথাগোরাসের উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজ হলো AC। তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য যদি খাটাই তাহলে এখানে কি হয় দেখেন। তাহলে এখানে হইব AC স্কয়ার AB স্কয়ার প্লাস BC স্কয়ার। পরের অঙ্ক করতে গেলে আমাকে কিন্তু এই যে AB এর মানটা লাগবো। তাহলে AB এর মানটা আমরা বার করি কিভাবে? দেখেন AB এর সাথে BC আসলেও প্লাস আকারে, এপাশে হলে মাইনাস আকারে। তো লেখা যায় না AB স্কয়ার AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। এখন আমাদের তো স্কয়ারের কোনো দরকার নাই। আমরা স্কয়ারটা ওই পাশে নিলে সরাসরি এটা রুট হয়ে যায়। তাহলে দেন রুট ওভার অফ AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। তাহলে AC এর ভ্যালু কত পাইছিলাম আমরা? এই যে এসির ভ্যালু পাইছিলাম 36 তাহলে 36 এর উপর স্কয়ার আর মাইনাস বিসির মান কত 18 18 এর উপর স্কয়ার সম্পূর্ণটা ক্যালকুলেটরে করে দেখেন কত আসে দাঁড়ান দেখি দেখেন 36 এর উপর স্কয়ার দেন 36 এর উপর স্কয়ার দিলে কত এটা হইল 12,000 1200 1296 মাইনাস 18 এর উপর স্কয়ার দিলে 324 এটা মাইনাস করলে কত আসে দেখেন 12 9 6 মাইনাস
3, 2, 4 তাহলে কত হইল? রুট ওভার অফ 972 এখন একটা কাজ করেন। এই রুট ওভার 972 রে ক্যালকুলেটরে করলেন। দেখেন আমি এটা করে দেখাই আপনাদের। পরীক্ষার হলে তো আমাদের এত সময় নেই যে আমরা সব ম্যাথ একবারে করব। দেখেন এটা লেখেন ৯ রুট ওভার অফ ৯৭২ তাহলে এটা কত হইছে? 18 রুট 3 তাহলে আমরা সরাসরি 18 রুট 3 লিখি। তো এখানে কত আসছে? 18 রুট 3 সেন্টিমিটার। তাহলে এই যে এবির মান কত বের হইছে? 18 রুট 3 আচ্ছা। এবার আমার কাছে চাইছে কি? আমাকে চাইছে এডি অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য বার করতে বলছে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি আমরা বার করি তাহলে কি হয় দেখেন। তাহলে এখন দেখেন যে আমরা এটা বার করছিলাম কত? এই যে এটা এবি। এবি আমরা মাত্র কত বার করছি? এবি আমরা বার করছি 18 রুট 3 18 রুট 3 আবার তার ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের এই এডি বার করা দরকার। এখন এটাও তো একটা ত্রিকোণমিতিক অনুপাত। দেখেন এটা হলো লম্ব আর অতিভুজ। এখন লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা কার? সাইনের। আমরা জানি কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে তো লম্ব কত এখানে দেখেন তাহলে আমরা যদি সাইন থিটা লিখি। সাইন থিটার মান কত এখানে? থিটার মান 30 ডিগ্রি। তাহলে আমরা থিটার বদলে 30 ডিগ্রি লিখি সরাসরি। তাহলে সাইন 30 সমান এখানে লম্ব কে? লম্ব হইল এবি। তাহলে এবি মানে এই ত্রিভুজটা এই যে এডিবি ত্রিভুজে। আর অতিভুজ কে? অতিভুজ হলো এডি। ঠিক আছে? অতিভুজ হলো এডি। এডি। আচ্ছা। তাহলে এখানে সাইন 30 এর মান কত? আমরা যে একটু আগে দেখছিলাম একটু আগে চার্টটা ছিল আমাদের। এই চার্টে দেখেন সাইন 30 এর মান কত এখানে দেখেন সাইন 30 হাফ এটার মানও হাফ। সাইন 30 এর মানও কত? হাফ। এই যে দেখেন এই সাইন 30 এর মান এই হাফ। ঠিক আছে? তাহলে আমরা দেখুন আমাদের ম্যাথে যাই। তাহলে কি দাঁড়ায়? সাইন 30 এর মান এখানে কত হইব? হাফ। তাহলে হাফ ইজ ইকুয়াল টু এখানে দেখেন এবির মান কত? 18 এবির মান হলো 18 রুট 3 এডির মান আমরা জানি না। এডির মান আমরা জানি না। তাহলে এখানে আর গুণ করেন। এই যে এডি আসলে ভাগ আকারে ওই পাশে গেলে একের সাথে গুণ আকারে। তাহলে শুধু এডি থাকবো। ঠিক আছে? শুধু এডি থাকবো। আর এখানে 2 ছিল ভাগ আকারে ওই পাশে গেলে গুণ আকারে। তাহলে 2 ইনটু 18 রুট 3 তাহলে গুণ করলে কত? 36 রুট 3 ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো ক। বুঝছি? 17, 18 শেষ। এরপরের ম্যাথে আসেন আমরা। আচ্ছা এটা অলরেডি করা আছে আমাদের। পরেরটাতে আসেন। ১৯ কি কইছে? এটা একদম সুন্দর। কইছে দেখেন কি বলছে? বলছে ২ সেন্টিমিটার ও ৩ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ২ টি বৃত্ত। কয়টি বৃত্ত? ২ টি বৃত্ত। একটা হলো ২ সেন্টিমিটার আরেকটা হলো ৩ সেন্টিমিটার। পরস্পরকে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? হুম, একটু হয়তো ট্রিকি প্রশ্ন লাগতে পারে। আচ্ছা দেখেন আমি এটা আমরা দেখাই কি হয় এখানে। আগের ২ আমরা ২ টা বৃত্ত আঁকি। যার একটার ব্যাসার্ধ হইলো ২ আরেকটার ব্যাসার্ধ হইলো ৩। ঠিক আছে? দেখেন। আচ্ছা। এখানে দেখেন ২ টা বৃত্ত আছে। ধরেন এই বৃত্তটার কেন্দ্র হইতে তার পরিধি পর্যন্ত দূরত্ব অর্থাৎ তার ব্যাসার্ধ। আচ্ছা। আর এই বৃত্তটার একটা ব্যাসার্ধ আছে। তারও কেন্দ্র হইতে পরিধি পর্যন্ত দূরত্ব। এখন এই বৃত্তের ব্যাসার্ধ হইল ২ সেন্টিমিটার। এই বৃত্তের ব্যাসার্ধ কত? ২ সেন্টিমিটার। আবার এই বৃত্তের ব্যাসার্ধ হলো ৩ সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের কেন্দ্র হইলো এটা, এই বৃত্তের কেন্দ্র হইলো এইটা। তাহলে এই ২ টা কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? এখানে ২ আর এখানে ৩। তাহলে ২ আর ৩ যোগ করলে কত?
কত? ৫ সেন্টি একদম সহজ প্রশ্ন। তাহলে উত্তর কত? ৫ সেন্টিমিটার। ঠিক আছে? এটা একদম ইজি। শুধু খালি একটু চিন্তা করতে শিখতে হবে যে কিভাবে চিন্তা করা যায় এটা। তারপরেরটাতে আসেন সর্বশেষ ২২ সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুর উৎপন্ন কোণের মান কত? হ্যাঁ, সুষম পঞ্চভুজ অর্থাৎ মানে এমন একটা চিত্র যার বাহু আছে কয়টা? ৫ দেখেন এটা একটা সুষম পঞ্চভুজ অর্থাৎ এটা পেন্টাগন। যেখানে এই যে শীর্ষবিন্দুগুলো আছে ধরেন এখানে শীর্ষবিন্দুগুলো আমরা নাম দিই। ধরেন এখানে A, এটা B, এটা C, এটা D, এটা ই। তো এই যে শীর্ষবিন্দুদ্বয় যে কোণটা উৎপন্ন করে, এই কোণটার পরিমাণ বের করতে বলছে আমাদের। এই যে কোণগুলা, এখানে যেহেতু সুষম এটা মানে সুষম মানে AB র মান যা, BC র মানও তা, CD র মানও তা, D র মানও তা, আবার A র মানও তা। অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই সুষম পঞ্চভুজের কোণগুলার মান বার করতে বলছে। এখন আমাদের একটা সূত্র জানা লাগবে এই ক্ষেত্রে। সূত্রটা হইলো কোন একটা ক্ষেত্রের ধরেন না n বাহুর ক্ষেত্রের n বাহুর ক্ষেত্রের n বাহুর ক্ষেত্রের প্রত্যেকটা এই যে শীর্ষবিন্দুদ্বয় যে উৎপন্ন কোণ, ওই উৎপন্ন কোণের একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা হইল n-2 ইনটু 180°/n। এবার এই সূত্র দিয়ে আমরা যত বাহুর যত কি সুষম পঞ্চভুজ কয়, ষড়ভুজ কক, যত ভুজে কক, চতুর্ভুজ কক, যাই কক আপনি বার করতে পারবেন। তাহলে দেখেন যেহেতু এখানে পঞ্চভুজ মানে ৫ টা আ বাহু কয়টা? ৫ টা আছে। তাহলে ৫ বাহু বিশিষ্ট ৫ বাহুর ক্ষেত্রের প্রত্যেক বিন্দু দ্বারা প্রত্যেক শীর্ষবিন্দু দ্বারা উৎপন্ন কোণের মান। তাহলে সেম সূত্রটা যদি আমরা এপ্লাই করি, সূত্রটা আমরা এপ্লাই করলে কি হবে দেখেন তো? সূত্রটা যদি আমরা এপ্লাই করি, সূত্র আমরা এপ্লাই করে কি সূত্র কি n-2 তাহলে এখানে n এর মান যেহেতু ৫ তাহলে 5 - 2 ইনটু ১৮০/৫ ঠিক আছে? তাহলে এখন যদি আমরা ম্যাথটা করি তাহলে ৫ একে ৫, ৫ দ্বারা ১৮০ দিয়ে গুণ করলে ভাগ করলে কত হয়? ১৮০/৫ তাহলে ৩৬ ৫ দ্বারা কাটলে ৩৬ আর উপরে কত আছে? ৫ আর ২ গেলে ৩ ইনটু ৩৬ দেখেন তো এটা কত বার হয়? ১০৮ সমান ১০৮ ডিগ্রি। তাহলে কোনটা? এই যে ছোট গ। ঠিক আছে? তো আশা করি বুঝছেন। আমরা বাকি ১০ টা এমসিকিউ পরবর্তী ক্লাসে যুক্ত করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি